Hello, my dear students and viewers. Today I am with some special use of modals to make the English sentence. Already details are written in the board. সবকিছু এখানে লেখা আছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে গ্রামার বইয়ে সবকিছু আছে, মোডাল হোক, টেন্স হোক, সেন্টেন্স হোক বা যে কোনো পার্ট অফ দ্য গ্রামার হোক, সেটা কিন্তু সবই গ্রামার বইয়ে লেখা আছে। কিন্তু স্টুডেন্টরা সেটা ঠিকঠাক মতো বা যারা লার্নার্স বা বিগিনার যারা ইংলিশটা শিখতে চাইছে কম সময়ের মধ্যে, তারা সেটাকে রপ্ত করতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে গ্রামার বইয়ের ডিটেলস বিস্তারিত 20, 25, 100 বা 50 পেজ ধরে বিষয়টা ব্যক্ত করা থাকে। তো যদি সেটা সহজে ছোট করে বোঝা যায়, তার জন্য আমি বিভিন্ন গ্রামার বইয়ের যে বিভিন্ন থিওরি বা সেন্টেন্স লিখতে গেলে যে চ্যাপ্টারগুলো বা যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেগুলোকে আমি একটা বোর্ডের মধ্যে আমি দেখিয়ে থাকি বরাবরের মতোই। তো আশা করি সকলে এটা দেখলে ভীষণভাবে উপকৃত হবে যে মোডাল কি করে ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে। এখন এই যে মোডাল যে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, মোডাল বলতে কি বুঝি বা কাদের মোডাল বলি, অনেকেই এর সাথে পরিচিত, অনেকে পরিচিত নয়। এই মোডাল কথাটা এসছে মোড থেকে মোডাল। মোড কথার অর্থ হলো ম্যানার বা বিশেষ এক ধরনের ভাব, অর্থাৎ বক্তা যখন কোনো কথা বলে, সেটা বাংলা হোক বা ইংরেজিতে হোক, তখন একটা বিশেষ ভাব প্রকাশিত হয়। এখন সেই ভাবটা প্রকাশ করার জন্য মোডালস আর ভেরি ইম্পর্টেন্ট। যে মোডাল ছাড়া ওই ভাবটা প্রকাশ করা যায় না। তার জন্য ইংরেজিতে যদিও 12খানা টেন্স আছে, এই টেন্সের মধ্য দিয়ে প্রায় আমরা সব কথাই ইংরেজিতে আমরা বলতে বা লিখতে পারি, কিন্তু কিছু কিছু কথা আছে বা কিছু কিছু সেন্টেন্সের এমন ভাব আছে যেই ভাবটা ওই 12টা টেন্স দিয়ে ধরতে পারে না। তার জন্য মোডালগুলো আলাদাভাবে করতে হয়, আলাদা করে মোডালের ব্যবহারও শিখতে হয়। তো সেই মোডালগুলো, এই হচ্ছে মোডালগুলোর মূল ফাংশন। এবার মোডালগুলো কিভাবে কাজ করে সেটা আমি নিশ্চয়ই দেখাবো। মোডালগুলো যে মোডাল এক ধরনের হেল্পিং ভার্ব, সেন্টেন্সের মধ্যে আমরা হেল্পিং ভার্ব হিসেবে মোডালকে ব্যবহার করি। এবারে আমি আমার লেসন নাম্বার 5-এ মানে গত ভিডিওতে আমি দেখিয়েছি, সেখানে বিভিন্ন মানে টেন্স, 12খানা টেন্স, এবং একটা বোর্ডের ভিতরে দেখিয়েছিলাম 12টা টেন্স, 5টি সেন্টেন্স এবং সমস্ত অক্সিলারি বা হেল্পিং ভার্বের কিভাবে ব্যবহার করা যায়, সহজে কি করে মনে রাখা যায়, সেটা আমি দেখিয়েছি। সেখানে তার আগের ক্লাসগুলোতেও দেখিয়েছি যে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ইংরেজিতে মোটামুটি আমরা 4 রকম শব্দ ব্যবহার করি। সেগুলো হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, আর একটা হচ্ছে মোডাল। মানে 4 রকমের মধ্যে, আবার বলছি আমি, 4 রকমের মধ্যে হচ্ছে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ডু ভার্ব মানে হচ্ছে ডু, ডাজ, ডিড। আর হচ্ছে মোডালকে আমরা সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। কিন্তু মোডালের যে শব্দগুলোকে মোডাল হিসাবে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি ইংরেজিতে, এই মোডালগুলোকে আমরা কিন্তু টেন্সের ভিতরে সবগুলো ব্যবহার করি না। ম্যাক্সিমাম মোডালগুলো টেন্সের বাইরে, অর্থাৎ ফিউচার টেন্সের বাইরে মোডালগুলো রয়েছে। সেখানে 2টি মোডাল, ওই উইল এবং শ্যাল ব্যবহার করা হয়, 2টো মোডাল, যদিও তার ব্যবহারটা খুবই কম। ওই মোডাল দিয়ে ঠিক বক্তার ম্যানার বা মনের ভাব প্রকাশ পায় না। এখন অন্য হেল্পিং ভার্বের সাথে যেগুলো বললাম আমি, বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্বের সাথে মোডালের তফাৎ কোথায়? মোডাল প্রধানত অন্য হেল্পিং ভার্বের সাথে মোডাল 3টি জায়গাতে তফাৎ হচ্ছে এই, মোডাল এমন এক ধরনের ভার্ব, যেমন এখানে আমি কয়েকটা লিখে রেখেছি, ক্যান, মে, শুড, ইউজ টু আর উড। প্রায় 15টার মতো মোডাল ইংরেজিতে আছে, কিন্তু এই 15টা মোডালে ঠিক কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা এতগুলো মোডাল মনে রাখা মুশকিল। তো আমি এখানে এই কটা লিখেছি, এই কটা জানলে বাকিগুলো ব্যবহার করা যাবে এবং সহজে মনে রাখা যাবে। এবার এই মোডালগুলো বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্বের সাথে তফাৎ কেন? তফাৎ হচ্ছে এই যে, 1 নম্বর তফাৎ, এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এদের সাথে সাফিক্স যুক্ত হয়, কারণ ওরা হেল্পিং ভার্ব হলেও ওরা কিন্তু এক ধরনের ভার্ব। যেমন ডু থেকে ডাজ বা ডিড লেখা যায়, হ্যাভ থেকে হ্যাভিং লেখা যায়, বা বি থেকে বিন লেখা যায়, ওদের কিন্তু পরিবর্তন হয়। কিন্তু মোডালের কোনো
পরিবর্তন হয় না, কোনো মডালের সাথে কিছু যুক্ত হয় না। যেমন ডুর সাথে ডাচ যোগ করছি, কিন্তু কেউ কখনো শোনোনি যে ক্যান সাথে ক্যানস বা ক্যানিং বা ক্যান্ড এরকম কখনো হয় না, বা মেয়ের সাথে মেইং এরকম কখনো হয় না। মানে মোডাল কিন্তু সবসময় ফ্রেশ থাকে। মোডাল কোনো সাফিক্স বা পরবর্তী কোনো অক্ষরকে নিজে নিতে পারে না, এটা হচ্ছে 1 নম্বর তফাৎ। কিন্তু বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব তাদের পরিবর্তন হয়, তারা সাফিক্স বা পরবর্তী কিছু অক্ষর নিজের সাথে নিতে পারে। নাম্বার 2, মোডালগুলো কেন তফাৎ অন্য হেল্পিং ভার্বের থেকে, তার কারণ হচ্ছে এই যে মোডালগুলোর পরে কিন্তু সবসময় ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে। যেমন আই ক্যান ডু ইট, ইউ মে কাম ইন, মানে আমি কখনো বলতে পারি না আই ক্যান ডিড বা আই ক্যান ডান, এই ক্যানের পরে কখনো ডান ব্যবহার করতে পারি না। বা মে আই কাম ইন স্যার, এই যখন স্টুডেন্টরা ক্লাসে ঢোকে বা কোনো অফিসে কেউ ঢুকছে, মে আই কাম ইন স্যার যখন বলছে, তখন কিন্তু মে এর পরে কাম, ওটা কখনো কেম বা কামিং এরকম হতে পারে না। তার মানে 2 নম্বর তফাৎ হচ্ছে মোডালের পরে কিন্তু ভার্বটা সবসময় বেস ফর্মে থাকে। বেস ফর্ম মানে একদম প্রেজেন্ট ফর্ম। ভার্বের যে কনজুগেশন আছে প্রথম লাইন থেকে ফ্রেশ ফর্মে কিন্তু বা বেস ফর্মে মোডালের পরে ভার্ব ইউজ করতে হয়। অর্থাৎ কেউ যদি সেন্টেন্সের সাবজেক্ট লিখলো হি, তারপরে মোডাল দিল, তারপরে হয়তো মোডাল লিখলো হয়তো মে বা মাইট, তারপরে তাহলে মাইটের পরে যে ভার্বটি দেবে সে ভার্বটি যেন অবশ্যই বেস ফর্মের হয়, ওই ভার্বের সাথে কিছু যুক্ত না হয়। মানে হি মাইট গো, এটা কখনো ওয়েন্ট, গন বা গোজ, গোয়িং এসব হবে না। তার মানে মোডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অন্য ভার্বের পরিবর্তন হয়, অন্য হেল্পিং ভার্বের। যেমন হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, মানে হ্যাভ ভার্ব থেকে আমি হ্যাজ নিলাম হেল্পিং ভার্ব হিসাবে, নেওয়ার পরে ইট ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। অথবা দে আর প্লেইং, এই যে আর বি ভার্ব নিয়েছি আমি হেল্পিং ভার্ব হিসাবে, এই আর এর পরে কিন্তু যে প্লে ভার্বটা সে কিন্তু প্লে রইল না, হয়ে গেল প্লেইং। তার মানে মোডালের পরে ভার্ব কখনো চেঞ্জ হয় না, কিন্তু অন্য হেল্পিং ভার্ব বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে কিন্তু ভার্ব যে অন্য ভার্ব দেওয়া হয় তাদেরকে পরিবর্তন করে। 3 নম্বর তফাৎ মোডালের সাথে অন্য হেল্পিং ভার্বগুলোর, অন্য হেল্পিং ভার্ব বলতে আমি আবার বলছি, অন্য হেল্পিং ভার্ব বলতে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব বা হেল্পিং ভার্ব, এরা ভার্বও হয় হেল্পিং ভার্বও হয়, দুটো বললেই সত্য। এক্ষেত্রে যদিও হেল্পিং ভার্ব হিসাবেই আলোচ্য বিষয়। তো এদের পরে মোডালের পরে সবসময় ভার্বটা বেস ফর্ম হবে, ফ্রেশ ফর্ম, কিন্তু অন্য ভার্বের পরে টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। তৃতীয় একটা ভয়ঙ্কর তফাৎ, সেটা হচ্ছে এই যে অন্য হেল্পিং ভার্ব মেন ভার্বকে কখনো প্রভাবিত করে না, কখনো মডিফাই করে না, কিন্তু মোডাল কিন্তু অন্য যে আরেকটি মেন ভার্ব আছে তাকে মডিফাই করে বা প্রভাবিত করে। আমি একটা উদাহরণ দিই। এখানে বোর্ডে দেখো একটা লাইন লেখা আছে হি ক্যান রাইট স্টোরি, সে গল্প লিখতে পারে। আচ্ছা, সে গল্প লিখতে পারে। আবার যদি আমি বলি যে হি হ্যাজ রিটেন আ স্টোরি, হি হ্যাজ রিটেন আ স্টোরি, সে একটা স্টোরি লিখেছে। হি হ্যাজ রিটেন আ স্টোরি, অথবা এই যে হ্যাজ হেল্পিং ভার্বটা ব্যবহার করলাম, এ কিন্তু রাইট ভার্বকে বা রিটেনকে কোনোভাবে প্রভাবিত করছে না, কারণ এখানে বাংলা অর্থটা হচ্ছে সে একটা গল্প লিখেছে। তো এখানে হ্যাভ বা হ্যাজ যে ভার্বটি হেল্পিং ভার্ব দিলাম, এই হ্যাজের কিন্তু তার যে নিজস্ব একটা মানে ছিল বা যে হ্যাজ মানে আছে সে মানেটা এখানে নেই, সেখানে শুধু মানেটা সে গল্প লিখতে পারে। বা বললাম ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, এই যে ডু হেল্পিং ভার্বের ব্যবহার করলাম, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। ভালো করে লক্ষ্য করে দেখো এর মধ্যে ডাজের কোনো মানে নেই, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডাজটাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আমরা মোডাল ব্যবহার করি তখন কিন্তু মোডাল সে ভার্বকে প্রভাবিত করে। যেমন এই সেন্টেন্সটি হি ক্যান রাইট স্টোরি, সে স্টোরি লিখতে পারে, অর্থাৎ এই যে ক্যান মোডালটা ব্যবহার করার জন্য পারে বিষয়টা চলে এসেছে, মানে তার যে গল্প লেখার তার যে ক্ষমতা বা সামর্থ্য আছে, পারে, এই পারে ব্যাপারটা কিন্তু চলে এলো। কিন্তু আগের যে উদাহরণ দিলাম সেখানে ডু বা ডাজ বা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করার জন্য কিন্তু বা অ্যামিজার ব্যবহার করার জন্য কখনো কিন্তু মেন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে কখনো কিন্তু প্রভাবিত করে না।
যে এই যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি, যে হি ক্যান রাইট স্টোরি, এখানে ক্যান হচ্ছে মোডাল থেকে নেওয়া হয়েছে হেল্পিং ভার্ব, রাইট হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখানে এই রাইটটা শুধু রাইট মানে লেখে নয়, এটা লিখতে পারে, অর্থাৎ একটা ক্যাপাসিটি, একটা অ্যাবিলিটি, যে লেখার অ্যাবিলিটি সেটা কিন্তু এই ক্যান নির্দেশ করছে। অর্থাৎ প্রতিটি মোডাল হেল্পিং ভার্ব কিন্তু মেন ভার্বকে প্রভাবিত করে। কাজে এই তিনভাবে কিন্তু মোডাল ভার্বের সাথে অন্যান্য ভার্বের তফাৎ। এবার আমরা মোডাল ভার্বের ব্যবহারে আসি। আমি বলবো যে মোডালকে মনে রাখার জন্য আমি সবসময় আমার প্রত্যেকটা ক্লাসে যেটা আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে বাংলার সাথে ইংলিশটাকে অ্যাডজাস্ট করা। বিকজ বেঙ্গলি ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ, আই উইল অ্যাডজাস্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ মাই বেঙ্গলি। কারণ আমি যেহেতু বেঙ্গলিতে প্রথমে ভাবি এবং সেটাকে আমি রূপান্তর করি ইংরেজিতে, কাজে বাংলায় কি বললে তার জন্য কোন ইংরেজিটাকে ধরবো বা কোন শব্দটাকে আমি ধরবো। কাজে অ্যাট ফার্স্ট থিঙ্ক ইন ইয়োর মাদার টাং, দেন ইয়োর মাদার টাং উইল টাচ এ সাম পার্ট অফ দ্য ইংলিশ, দেন ইউ ক্যাচ দ্য পার্টিকুলার পার্ট। সেই পার্টটাকে ধরতে হবে, ধরে সেটাকে বসাতে হবে। যেমন তার উদাহরণ দিচ্ছি আমি, যে আগে বাংলায় ভাবতে হবে। এখানে লেখা আছে ক্যানের ব্যবহার, সে গল্প লিখতে পারে। আমি এখানে লিখেছি ক্ষমতা, ক্ষমতা মানে এখানে সামর্থ্য, সামর্থ্য মিনস অ্যাবিলিটি। আমরা এই পারে কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। আমি সাইকেল চালাতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি, বা তিনি আজ আসতে পারেন। এই যে পারা, পারা থেকে পারি, এই কথাটার মধ্যে সে গল্প লিখতে পারে, এই বাংলা কথা, অর্থাৎ গল্প লেখার তার সামর্থ্য আছে। সবাই তো আর গল্প লিখতে পারে না, তার যে সামর্থ্য আছে সেটা কিন্তু প্রকাশ করছে। এখন এই সেন্টেন্সটাকে যখন ইংরেজি করছি তখন কিন্তু হি ক্যান রাইট স্টোরি লিখতে হচ্ছে। কেন লিখতে হচ্ছে? তার কারণ হচ্ছে সে গল্প লিখতে পারে। এই যে পারে শব্দটা, এই পারে বা পারা, এটা কিন্তু ইংরেজির 12টা টেন্সের কোনো টেন্সে ফেললেই এই পারা অর্থ প্রকাশ পাবে না। যেমন যদি আমি এখানে ক্যানটাকে ইউজ না করি তাহলে হয়তো আমি লিখতে পারি হি রাইটস স্টোরি, সে গল্প লেখে, কিন্তু কই পারে অর্থ তো এলো না। বা হি রোট স্টোরি, সে গল্প লিখেছিল বা গল্প লিখতো। আবার যদি আমি বলি হি উইল রাইট স্টোরি, সে গল্প লিখবে, তা কই পারে, যে তার যে অ্যাবিলিটি, তার যে ক্ষমতা, তার যে সামর্থ্য সেটা তো প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এই যে মোডাল ক্যান ব্যবহার না করলে কিন্তু বক্তার বা কোনো বাক্যে বিশেষ একটা ম্যানার বা মোড সেটা কখনো প্রকাশিত হয় না। অর্থাৎ এই পারে কথাটার জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করি। অর্থাৎ বাংলাতে যদি আমরা পারে বা পারি বা পারেন এরকম যদি শব্দ ব্যবহার করি আমরা, তাহলে অবশ্যই সেখানে মোডাল হেল্পিং ভার্ব হিসাবে সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করতে হবে। যে তুমি আমাকে সাহায্য করতে পারতে, ইউ ক্যান হেল্প মি, তুমি পরীক্ষাটা দিতে পারতে, ইউ ক্যান সিট ফর দ্য এক্সাম। এরকমভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, হি ক্যান রাইট স্টোরি, এটা যেমন অর্থাৎ আমি জানি কখন, যখন এই পারা, কিন্তু মনে রাখতে পারা কিন্তু অনেকভাবে, পারি বা পারে এই কথাটা কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করি। আমি সেখানে সেগুলো পরপর বলছি যে পারা শব্দের পরিবর্তন হলে সেখানে আর কি মোডাল দেব সেটা আমি পরে আসছি। কিন্তু এটা বলে নিই যে এই ক্যান মোডালের এর কিন্তু একটা পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে কুড। ক্যান থেকে কুড হয়, আমরা এটা সবাই জানি। একদম সিম্পল, এর আলাদা করে কিচ্ছু শেখার দরকার নেই। যেখানে ক্যান বসে সেখানেই কুড বসে। যেমন হি ক্যান রাইট স্টোরি, এর বাংলা মানে হচ্ছে সে গল্প লিখতে পারে, মানে প্রেজেন্ট অ্যাবিলিটি, এখন তার সামর্থ্য আছে, এটা বোঝানোর জন্য আমি হি ক্যান দিয়েছি। এবার যদি আমি বলি সে গল্প লিখতে পারতো, হয়তো এখন পারে না, এখন ভুলে গেছে বা প্র্যাকটিস করে না ইত্যাদি, বা তিনি মারা গেছেন, তাহলে তার সম্পর্কে আমি কি বলবো? যে সে বা তিনি গল্প লিখতে পারতেন। মানে যখন এই পারাটাকে পাস্টে নিয়ে যাচ্ছি তখন শুধু কি করব, আমি এই ক্যানের পরে ক্যান না দিয়ে ক্যানের জায়গায় কুড ব্যবহার করব। হি কুড রাইট স্টোরি, তুমি আমাকে হেল্প করতে পারতে, ইউ কুড হেল্প মি, তুমি আমাকে হেল্প করতে পারো, ইউ ক্যান হেল্প মি। তার মানে যাকে আমি তুমি বলে সম্বোধন করছি, আমাকে হেল্প করার অ্যাবিলিটি তার রয়েছে, তার জন্য আমি পারা কথাটা বা পারে কথাটা ব্যবহার করছি। কাজে যেখানে ক্যান দেব ওখানেই কুড দেব, শুধুমাত্র দেখবো যে টেন্সটার পরিবর্তন হচ্ছে কিনা। যে সে গল্প লিখতে পারে এটা প্রেজেন্ট, যদি পাস্ট করি
সে গল্প লিখতে পারতো, তখন এই যে তো কথাটা দেওয়ার জন্য এই পারেটা পাস্ট টেন্স হয়ে গেল, তখন আমি কি করব, ক্যানের জায়গায় কুড দেব। এবার এই পারে কথা আরো দু জায়গাতে লেখা আছে, আমি সেগুলো আগে দেখি। যে এখানে পরেরটা লেখা আছে যে আমি কি আসতে পারি। আচ্ছা, আমি কি আসতে পারি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, একটা কোয়েশ্চেন মার্ক। আমি কি আসতে পারি অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি আসতে পারি অর্থাৎ এটা প্রশ্নবোধক বাক্য। তো এখানে আসতে পারি এর মূল অর্থটা কি, অনুমতি। কেউ দরজায় দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে আমি কি আসতে পারি, তার মানে কি সেটা হচ্ছে তার মানে সে পারমিশন চাইছে। অর্থাৎ পারা কথাটা অনুমতি বা পারমিশন চাওয়ার অর্থ আমরা ব্যবহার করি। আমি কি এখন যেতে পারি, তারা কি এখন স্কুল থেকে যেতে পারে। এই যে পারি বা পারা, এই পারি বললে তার মানে এখানে মূল অর্থটা বুঝতে হবে যে এখানে কিন্তু আগের ক্ষমতা বোঝাচ্ছে না। আমি কি এখন যেতে পারি তার মানে আমার যাওয়ার ক্ষমতা আগে ছিল না, এখন তৈরি হয়েছে, তাই আমি বলছি আমি কি এখন যেতে পারি, তা কিন্তু নয়। আমি এখানে পারমিশন চাইছি, কাজে এখানে মূল অর্থটা হচ্ছে পারমিশন বা অনুমতি। এখানে আমি লিখেছি অনুমতি, যে যদি ক্ষমতা বা সামর্থ্য বোঝায় তাহলে ক্যান ব্যবহার করতে হবে, যদি অনুমতি বা পারমিশন যদি বোঝায় তাহলে সেখানে মে ব্যবহার করতে হবে। কিন্তু বাংলাতে কিন্তু সেখানেও আমরা পারি শব্দ ব্যবহার করি, পারি বা পারে বা পারেন আমরা কিন্তু ব্যবহার করি। যে তার একজন স্টুডেন্ট হয়তো দরজায় এসে, ভেতরে টিচার রয়েছেন, তিনি স্টুডেন্টটা গেটে এসে সে বলছে মে আই কাম ইন স্যার, একদম কমন সেন্টেন্স, মে আই কাম ইন স্যার। তার মানে the particular student is urging permission from the teacher whether he will enter into the room or not. এবার সে বললো যে মে আই কাম ইন স্যার, এবার টিচার ভেতর থেকে কি বলবেন, ইয়েস ইউ মে। তার মানে ইয়েস ইউ মে কাম ইন, অথবা বলতে পারেন নো ইউ মে নট কাম ইন, তার মানে অনুমতি দিচ্ছেন না। তাহলে মে কথাটা আর কোথায় ব্যবহার করি আমরা, এখানেও কিন্তু পারে অর্থে ব্যবহার করেছি। ভালো করে সেন্টেন্সের মিনিংটাকে বুঝতে হবে যে সে গল্প লিখতে পারে, সেখানে হচ্ছে সামর্থ্যর অর্থে বা ক্ষমতা অর্থে। আমি কি আসতে পারি, এটা কিন্তু আমার ক্ষমতা বা সামর্থ্য নয়, এটা অনুমতি চাওয়া হচ্ছে, পারমিশন চাওয়া হচ্ছে, সেখানেও আমরা এখানে মে ব্যবহার করি। এবং সেটা কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যে মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, মে আই গো টু হোম নাও, আমি এখন বাড়ি যেতে পারি, মে আই গো টু হোম নাও, আমি কি এখন বাড়ি যেতে পারি। তার মানে পারমিশন, মে আই গেট সাম রুপিস ফ্রম ইউ, আমি কি তোমার কাছ থেকে কিছু টাকা পেতে পারি, মানে তার যেন একটা পারমিশন চাওয়া হচ্ছে যে হ্যাঁ ও পারমিশন দিলে টাকাটা পাবো। তো সেখানে হচ্ছে আমরা মে ব্যবহার করব। তাহলে মে আই কাম ইন স্যার, ইন্টারোগেশন মার্কস অর্থাৎ কোয়েশ্চেন সেন্টেন্স। এবং যেটা একটু আগে আমি শুরুতে বর্ণনা করেছি যে আমরা যখন মোডাল ব্যবহার করি তখন কিন্তু মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বসে। ক্যানের পরে যেমন রাইট লিখেছি, এখানেও এই সেন্টেন্সে মে ব্যবহার হয়েছে, তাই কিন্তু এখানে কাম প্রেজেন্ট ফর্ম লিখেছি। এটা কেমো নয়, কামসও নয়, কামিং নয়, কিচ্ছু না, একদম ফ্রেশ ফর্ম, বেস ফর্ম, যে মে আই কামিং। এবার আরেকটা জায়গায় পারি বা পারা অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সম্ভাবনা, মানে পসিবিলিটি, পসিবিলিটি সম্ভাবনা, মানে হতে পারে আবার নাও হতে পারে। যেটা হতে পারে আবার নাও হতে পারে তখন আমরা তাকে বলি সম্ভব বা সম্ভাবনা বলি, পসিবিলিটি সেটা বলা হয়। যেমন ইট মে রেইন, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। যখন ব্রডকাস্ট হয়, সরি টেলিকাস্ট হয় বা ব্রডকাস্ট হয়, হয়তো দেখা গেলো খবরে বললো বৃষ্টি হতে পারে, মানে কখনো বলে না বৃষ্টি হবেই, মানে বৃষ্টি হতে পারে। তারা কিন্তু ইংলিশে বললে মে ব্যবহার করবে, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। তার মানে বৃষ্টি হতেও পারে, আবার দেখা গেলো বৃষ্টির মানে হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, পরে বৃষ্টি হয়। তাহলে এই সম্ভাবনা যদি পসিবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা মে ব্যবহার করি। যে তাই এখানে লেখা আছে সে পরীক্ষায় পাস করতে পারে, আবার পাস নাও করতে পারে, তাই হি মে পাস ইন এক্সাম। এবার এই সেন্টেন্স হি মে পাস ইন এক্সাম, এবার এটা যদি আমি বলি না আমি অ্যাবিলিটি অর্থে প্রথম ক্যান অর্থে ব্যবহার করবো, যে পরীক্ষা ওর পাস করার ক্ষমতা আছে। কেউ বললো কি রে ও পাস করতে পারবে, এখন হয়তো আমি জানি যে না ও পাস করার মতো ক্ষমতা আছে, স্টুডেন্ট হিসাবে ভালো, তাহলে আমি এখানে নিয়ে দেবো না, ক্যান দেবো, হি ক্যান পাস ইন এক্সাম, ও পরীক্ষা পাস করতে পারে।
তখন দেখা গেল সেন্টেন্সটা তখন সম্ভাবনা অর্থে নয়, তখন চলে যাবে যে এটা ক্ষমতা বা সামর্থ্য অর্থে চলে যাবে, যে হি এর পরে এখানে ক্যান দিলে, এটাই হবে, এটাই বাস্তব। তাহলে আমরা যখন কোনো সম্ভাবনা বুঝি যে মাই আঙ্কেল মে কাম টুমরো ফ্রম দিল্লি, আমার কাকা কালকে দিল্লি থেকে আসতে পারে, মানে সম্ভাবনা, আবার নাও আসতে পারে, তাহলে আমি মাই আঙ্কেলের পরে কী দেবো, মে দেবো। আর বেস ফর মে কাম, তাহলে যদি সম্ভাবনা থাকে, যেমন বৃষ্টি হবে উদাহরণ দিলাম, বা আমার কাকা আসতে পারে, বা বললাম যে যে পাশের বাড়ি একটা ঝগড়া হতে পারে, হ্যাঁ, কোয়ারেল মে টেক প্লেস ইন মাই নেইবার্স হাউস, আমার পাশের বাড়িতে ঝগড়া হতে পারে, হয়তো কোনোভাবে গোপন খবর পাওয়া গেছে বা আন্দাজ করা গেছে যে ঝগড়াটা হবে, তো সেরকম বললাম মে, এখানে কোনোভাবেই ক্যান দেওয়া সম্ভব নয়, তাহলে আমরা সেখানে কিন্তু আমরা মেয়ে শব্দ ব্যবহার করি। এবং তাহলে একই সাথে যেখানে মেয়ে ব্যবহার করছি, এটাও মনে রাখা উচিত, যেখানে মেয়ে ব্যবহার করছি সেখানেই মাইট ব্যবহার করা যাবে। ক্যান এবং ক্যান থেকে কুড, যে ক্যান এবং কুড যেহেতু একই জায়গায় ব্যবহৃত হয়, মেয়ে থেকে মাইটও কিন্তু একই জায়গায় ব্যবহৃত হয়। যদি আমি বলি যে ইট মাইট রেইন, বৃষ্টি আসতে পারত, মাই আঙ্কেল মাইট কাম ফ্রম দিল্লি, আমার আঙ্কেল দিল্লি থেকে আসতে পারতো, তার মানে পাস্ট টেন্স করে বলছি। যেখানে মেয়েটাকে প্রেজেন্ট পসিবিলিটি অর্থে ব্যবহার করছি, সম্ভাবনা অর্থে মেয়ে ব্যবহার করছি আমি যেখানটায়, সেখানে কিন্তু আমি ইচ্ছা করলে সেখানে আমি মাইট ব্যবহার করতে পারি। কখন? যদি সেটা পাস্ট টেন্স হয়, যদি অতীত, যে সে পরীক্ষায় পাস করতে পারে, তাহলে এটা এখন প্রেজেন্ট। এবার বলি সে পরীক্ষায় পাস করতে পারতো, পরীক্ষা হয়তো কোনো কারণে পরীক্ষা বসেনি, তাহলে পরীক্ষা পাস করতে পারতো, তাহলে কি লিখবো আমি, হি মাইট পাস ইন এক্সাম। একটা জিনিস খেয়াল করো যে হির পরে কিন্তু মেয়ে বলি আর মাইট বলি, পাস শব্দটাকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করছি না, মানে এই ভাবটা, এটা মেন ভাব, মানে উত্তীর্ণ হওয়া, এটা কিন্তু আমি কোনোভাবে চেঞ্জ করছি না। অর্থাৎ মোডাল প্রেজেন্ট ফর্মে হোক বা পাস্ট ফর্মে হোক, তারপরে যখন আমি যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম, মোডালের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম হবে না। এখানে একইভাবে আগে যেটা দেখালাম যে ক্যানটাকে যেমন গুড করতে পারি, মেয়েটাকে আমি ইচ্ছা করলে মাইট করতে পারি। তার মানে এখানে আমি তিনটে পারে দেখিয়েছি, সে গল্প লিখতে পারে, এখানে একটা পারে, আমি কি আসতে পারি, এখানে একটা পারে বা পারি, সে পরীক্ষায় পাস করতে পারে, এখানেও একটা পারে বা পারি। তাই এই পারের শব্দটাকে আমি যখন বাংলায় কোনো সেন্টেন্স বলতে যাচ্ছি বা যখন আমি লিখছি, যদি তাতে পারে শব্দটা থাকে, তাহলে বুঝতে হবে হয় সেখানে ক্যান হবে, না হলে মেয়ে হবে। সেটা ক্যান হবে না মেয়ে হবে। যদি বুঝি যে না ওই পারে মানে তার অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাচ্ছে, তাহলে ক্যান দেবো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলে কুড দেবো। এবার যদি দেখি যে না পারে শব্দটা আছে কিন্তু সেটা পারমিশন চাইছে, অনুমতি চাইছে, তাহলে আমি সেখানে মেয়ে দেবো, পাস্ট টেন্স অর্থে আমি মাইট ব্যবহার করব সেখানে। যদি দেখি যে না, তখন আর ক্যান হবে না। আবার যদি দেখি যে সম্ভাবনা অর্থে, অর্থাৎ পারে কথাটা, বৃষ্টি হতে পারে, সে আসতে পারে, এই যে কথাটা যদি সম্ভাবনা অর্থে হয়, যদি পারে কথাটা ব্যবহার করি, তখন আমার খেয়াল রাখতে হবে সেখানেও কিন্তু মেয়ে হতে পারে। সেখানে হি মে পাস ইন এক্সাম, অথবা ইট মে রেইন, ইউ মে দ্যাট ম্যান মে হেল্প মি, ওই লোকটা আমাকে সাহায্য করতে পারে, শিওর না সাহায্য করবে কিনা, তখন কিন্তু আমি মেয়ে ব্যবহার করছি। এবার যদি ওটা পাস্ট টেন্স করার দরকার হয়, তাহলে মাইট করে দেবো, লোকটা সাহায্য করতে পারতো, পারে পাস্ট ফর্ম তো বা অতীত বাংলা ক্রিয়া, তো পারতো, তাহলে সেখানে মাইট করে দেবো। তাহলে এই গেল আমার ক্যান আর মেয়ের তিনটে ব্যবহার। ক্যান শুধু একটা জায়গাতে, ক্যান বা কুড অ্যাবিলিটি বোঝালে, মেয়ে ব্যবহার করেছি আমি এখানে অনুমতি আর একটা সম্ভাবনা বোঝাতে। সেন্টেন্সটা পড়লেই নিজেরাই বুঝতে পারবে, ব্যবহার করতে আমরা ওই পারে শব্দের ইংরেজি করার জন্য মেয়ে ব্যবহার করেছি। এখানে আরেকটা মেয়ের ব্যবহার আছে ঠিক এর উপরে, যে এটা লেখা আছে প্রার্থনা বা কামনা। যখন আমরা উইশ করি বা প্রে করি, তোমার মঙ্গল হোক, তুমি পরীক্ষায় পাশ করো, যখন এই কামনা করি আমরা, তুমি দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন, এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে কিন্তু একটা উইশ আছে বা একটা প্রার্থনা আছে। ভগবান তোমার মঙ্গল করুন, এখানে উইশ করছি আমি, বা তুমি জীবনে উন্নতি লাভ করো, এখানে কি করছি আমি, এটা ভগবানের ব্যাপার নেই, এটা আমি তার জন্য আমি
এটা উইশ করা বলতে এখানে আমি কামনা করছি, একটা ইচ্ছে প্রকাশ করছি আমি। তাহলে যদি প্রার্থনা বা কামনা মানে উইশ বা প্রে যদি হয়, তখনও কিন্তু আমরা মে ব্যবহার করি। যেমন তুমি দীর্ঘজীবী হও, মানে তুমি অনেকদিন বেঁচে থাকো বাবা। একটা ছেলে এসে প্রণাম করলো আমাকে, বাবা তুমি অনেকদিন বেঁচে থাকো, বা ভগবান তোমার মঙ্গল করুক। তার মানে এখানে কি, তার জন্য কিন্তু আমি প্রার্থনা বা কামনা করছি, তখনও মেয়ের ব্যবহার হবে যে মে ইউ লিভ লং। এবার মে ইউ লিভ লং এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স নয়। যখন কোনো সেন্টেন্সে আমরা প্রার্থনা বা কামনা করি তখন কিন্তু মে আগে তুললে ইন্টারোগেটিভ হবে না। এখানে যেমন মে আই কাম ইন, এটা মেয়েটাকে আই সাবজেক্টের আগে তুলেছি, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্রার্থনা বা কামনা করব তার মানে তখন কিন্তু এটা এটা প্রার্থনা বা কামনা মানে এটা অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্স, এটা সেন্টেন্সের কারণের জন্য, এটা অপটেটিভ সেন্টেন্স। আর এই মে আই কাম ইন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার জন্য সেন্টেন্সের জন্য এরকম হয়। কিন্তু সেটা এখন না জানলেও চলবে, আপাতত মনে রাখো যে যদি কারো সম্পর্কে কামনা বা প্রার্থনা করা হয় তাহলে আমরা মেয়ের ব্যবহার করতে পারি, আগেও করতে পারি, পরেও করা যায়। আবার যে মে ইউ লিভ লং, তাই বলে এটা ইন্টারোগেটিভ নয়, যদিও ইউ সাবজেক্টের আগে মে লিখেছি, মানে ইউ মে লিভ লংও বলা যায়। বা মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। তো মে গড ব্লেস ইউ, তার মানে এখানেও আমরা মে ব্যবহার করি। অনেকে শুধু বলে গড ব্লেস ইউ, মানে মেয়েটা উজ্জ্ব রাখে, উজ্জ্ব রেখেও বলা যায়। তাহলে যেখানে আমরা একটা দেখালাম প্রার্থনা বা কামনা করব, সেখানেও কিন্তু আমরা মেয়ের ব্যবহার করি। যে তাহলে when you are speaking or when you are writing English sentences, then you find out the Bengali term pare. Then you think whether you will pick out can or may according to the meaning of the sentence. Meaning of the sentence, কারণ সেন্টেন্স যে মিনিংটা এক্সপ্রেস করে তার উপরে ডিপেন্ড করে যে সেই সেন্টেন্সটার বৈশিষ্ট্য কি, সেটা ক্ষমতা সেন্টেন্স না অনুমতি সেন্টেন্স না প্রার্থনা সেন্টেন্স না সম্ভাবনা সেন্টেন্স। পুরো সেন্টেন্সটা মানে বুঝে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আরো দুটো তিনটে টার্ম লিখেছি, এগুলোর মধ্যে আর কোনো জটিলতা নেই, বিশেষ অর্থে এটা ব্যবহার করা হয়, বিশেষ অর্থে। যেখানে আমরা লিখেছি উচিত, যখন উচিত অর্থে মানে কোনটা করণীয়, ডিউটি, এক ধরনের আমাদের করণীয় বা ডিউটি যেটা, সেটাই সেক্ষেত্রে কিন্তু মানে যা বলা উচিত এক ধরনের অ্যাডভাইস, কাউকে যখন আমরা অ্যাডভাইস করি তখন কিন্তু আমরা উচিত শব্দটি ব্যবহার করি। শিক্ষকদের সম্মান করা উচিত, ছাত্রদের প্রতিদিন পড়াশুনো করা উচিত, কম বয়সে এখন স্টুডেন্টদেরকে নিজের কেরিয়ার তৈরি করা উচিত। এই যে উচিত শব্দটা যেখানে আমরা ব্যবহার করি, যখন উচিত কথাটি বাংলা শব্দটি ব্যবহার করব একদম নিশ্চিত ওখানে তখন আমার শুড বা অট টু বলে একটা মডেল আছে। এই যে শুড বা অট টু দুটোর মানে এক, শুড বা অট টু একটু ভ্যারিয়েশন আছে, না জানলেও চলবে, ধরে নেবে যে শুড অথবা অট টু, কিন্তু অট টুর সাথে আমরা একটু অকওয়ার্ড আছি, একটু অজানা মতো আছে, কাজে ওটা যদি বাদ দিয়ে শুড ব্যবহার করলেও চলবে। যে যেমন আমাদের বড়দের সম্মান করা উচিত, তাহলে কি হবে, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, এই যে উইয়ের পরে শুড দিয়েছি। ইউ শুড স্টাডি রেগুলারলি, ইউ শুড স্টাডি রেগুলারলি, যে তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। দ্য বয় শুড আর্ন মানি নাও, ছেলেটার এখন পয়সা রোজগার করা উচিত। এই যে উচিত কথাটা যখন ব্যবহার করব, ইউ মাস্ট ইউজ দ্য মডাল শুড অর অট টু ব্যবহার করতে হবে। যখন আমরা অবশ্যই কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, অবশ্যই, যে তার মানে ডেফিনেটলি, একটা অব্লিগেশন, একটা বাধ্যবাধকতা থাকে, একটা সার্টেনিটি থাকে, তখন আমরা অবশ্যই শব্দটি ব্যবহার করি বাংলাতে। যেমন তুমি আজ অবশ্যই আসবে, কাউকে বলে দিলাম তুমি আজ অবশ্যই আসবে, এই যে অবশ্যই কথাটা, তো সেখানে আমরা কি ব্যবহার করি, অবশ্যই মাস্ট ব্যবহার করি, অবশ্যই মাস্ট হিসেবে আমরা ব্যবহার করি। কি লেখা আছে, তুমি আজ অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম, এখানে টুডেটা একটু সাইডে লিখেছি, ইউ মাস্ট কাম টুডে, ইউ মাস্ট কাম টুডে, তুমি আজ অবশ্যই আসবে। এবং সব জায়গায় একই নিয়ম, মাস্টের পরে এখানে কাম প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে আছে। কাজে যখন আমরা অবশ্যই যখন জোর দিয়ে প্রকাশ করি তখন কিন্তু আমরা মাস্ট শব্দটি ব্যবহার করব। এই মাস্টের কিন্তু পাস্ট ফর্ম হয় না, যেমন এখানে শুড
শ্যাল থেকে শুড এসছে আমরা সবাই জানি, বা উইল থেকে উড আসে এটাও আমরা জানি, কিন্তু মাস্টের কিন্তু একটাই ফর্ম। আর একটা অভ্যাস, অভ্যাস বলতে কি? অভ্যাস বলতে অতীত অভ্যাস। যেমন এটা উদাহরণ দেওয়ার পরে আরো বলছি, আমি ভোরে উঠতাম, হয়তো এখন উঠি না, আগে ভোরে উঠতাম, তো এটা আমার অভ্যাস ছিল। আমি রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। এই যে বাংলা কথাটা ত তে তাম, যখন ক্রিয়ার সাথে ত তে বা তাম যুক্ত হবে তখন বুঝতে হয় এটা অতীত অভ্যাস, এটা অতীত অভ্যাস। এটা সিম্পল পাস্ট টেন্সে নিয়মে করলে হবে না। এর ক্ষেত্রে তখন কিন্তু ইউজ টু ব্যবহার করি আমরা। ইউজ টু, আমি ভোরে উঠতাম, আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ইউজড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ ইউজের পরে টু ব্যবহার করতে হয়। যদিও এখানে যদি ইউজের পরে যদি টু নাও থাকতো তাহলে মডালের নিয়মে আমি গেট লিখতাম, কিন্তু এখানে টুটা দিতে হবে, কারণ এইভাবে ইংরেজিতে আছে। তাহলে যখন আমরা অভ্যাস, যেটা আমার একটা হ্যাবিট, যেটা অতীত হ্যাবিট, পাস্ট হ্যাবিট, তখন কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে সাবজেক্টের পরে তখন ইউজ টু দেবো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ইত্যাদি যা আছে সেগুলো হবে। আর কি, এই যে উড, উইল থেকে উড এসেছে, উড উইল থেকে উড, কিন্তু সিম্পল ফিউচার টেন্সে আমরা শ্যাল উইল ব্যবহার করি। ওই শ্যাল উইল যে অর্থে যেভাবে ব্যবহার করি, সেই শ্যাল উইলকে পাস্ট করে শ্যালকে শুড বা উইলকে উড করলেই কিন্তু ওই শ্যাল উইলের ব্যবহারের মতো হয় না। এটা কিন্তু কখনো হয় না, এর উডের ব্যবহার আলাদা, বা এখানে শুডের ব্যবহারটা আলাদা। এখানে লেখা আছে উড মানে অনুরোধ, রিকোয়েস্ট। আমরা যদি কোনো পোলাইটনেস বা একটা রিকোয়েস্ট কাউকে অনুরোধ করছি, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। রিকোয়েস্ট করার সময় যেমন বলতে পারি, আই রিকোয়েস্ট ইউ টু কাম উইথ মি, তোমাকে অনুরোধ করছি তুমি আমার সঙ্গে এসো। না, এরকম সেন্টেন্স নয়, সেটা তো অনুরোধ শব্দটার মধ্যে ঢুকিয়ে দিলাম, মানে রিকোয়েস্টটা ঢুকিয়ে দিলাম, রিকোয়েস্ট শব্দটি থাকবে না, অথচ সেন্টেন্সটির মানে রিকোয়েস্ট বোঝাবে, তাকে বলা হচ্ছে রিকোয়েস্ট সেন্টেন্স। তার মানে অনুরোধ, তোমার পেনটা দেবে, তোমার পেনটা দেবে, এটা প্রশ্ন ঠিকই, কিন্তু এর মধ্যে একটা রিকোয়েস্ট আছে, তোমার পেনটা দেবে। অনেক সময় আমরা ট্রেনে যখন যাতায়াত করি, পেপার প্লিজ, মানে তোমার পেপারটা একটু দেবে, একটু পড়ি, তো এটা কি, এটা একটা অনুরোধ। তো যখন আমরা এখানে মানে উড ইউ গিভ মি ইয়োর পেপার, উড ইউ গিভ মি ইয়োর পেপার, তোমার পেপারটা একটু দেবে, তার মানে এটা একটা অনুরোধ, রিকোয়েস্ট করছি, তখন কিন্তু আমরা উড ব্যবহার করি। যে উড ইউ গিভ মি ইয়োর পেন, এখানে প্লিজ প্লিজ কিচ্ছু দরকার নেই, কারণ হচ্ছে উডটা ব্যবহার করার জন্যই কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে। যখন উড ব্যবহার করবো আমরা কখনো রিকোয়েস্ট দেবো না, মানে প্লিজ বা কাইন্ডলি এর শব্দ আর ব্যবহার হবে না। তাহলে এই হচ্ছে এই মডেলগুলোর ব্যবহার মনে রাখলে ইংলিশে টোটাল মডেল কমপ্লিট, টোটাল মডেল কমপ্লিট। এবার আমি আরেকবার বলি জিস্ট করে যে এখানে কি শিখলাম আমরা আজকের দিনে, আজকের ক্লাসে কি শিখলাম। আমাদের যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে এই যে ইংরেজিতে বেশ কিছু শব্দ, বাংলাতে বেশ কিছু শব্দ আমরা প্রয়োগ করি, ওই শব্দগুলো প্রয়োগ করলে এই মডেলগুলো হবে। যেমন এখানে উচিত, অবশ্যই, পারে, এই যে পারে, উচিত, অবশ্যই, এরকম শব্দ। বা এখানে বললাম অভ্যাস মানে আমি নদীর তীরে হাঁটতাম, আমি ওই গরিব লোকটাকে সাহায্য করতাম, তিনি আমাদের বাড়িতে আসতেন। এই যে ত তে তাম ব্যবহার করছি, তার মানে ক্রিয়ার বা ভার্বের লক্ষণ, এটা দেখলে আমি বুঝবো আমার সেখানটা ইউজ টু দিতে হবে। আর এটা কি বললাম যে তোমরা পেনটা দেবে, তোমার পেনটা দেবে, তোমার পেনটা দেবে, এটা যেটা বললাম, তার মানে এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, এক জায়গাতে সেই শব্দটা ধরতে পারছি না, কিন্তু সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। তাহলে এই শব্দগুলো দেখলে আমরা বুঝবো যে এই মডেলগুলো ব্যবহার হবে। এখানে ক্যান বুঝলে, আমি যদি ক্যান মানে যদি ক্ষমতা বোঝায় তাহলে আমি যদি সেন্টেন্সের অর্থ যদি ক্ষমতা বা সামর্থ্য বোঝায় ক্যান দেবো, যদি অনুমতি বোঝায় তাহলে ক্যান আর দেবো না। ক্যান শুধু মনে রাখবে যে ক্যানের প্রেজেন্ট আর পাস্ট হবে, ক্ষমতা বা সামর্থ্যর প্রেজেন্ট আর পাস্ট। আর অনুমতি বোঝালে মে ব্যবহার করব, আবার প্রার্থনা বা কামনা বোঝালেও মে ব্যবহার করব, সম্ভাবনা বোঝালেও মে ব্যবহার করব। তাহলে এই যে 1 2 3 4, এই চারটে মনে রাখলে প্রায় কভার হয়ে যায় মডেল। আর কি এখানে উচিত অর্থে শুড দেব, আর অবশ্যই অর্থে অবশ্যই মানে মাস্ট। আমরা এমনি যারা ক্লাসটা দেখছো তাদের এমনিতেই সবার একটু মাস্ট ব্যবহার করার টেন্ডেন্সি থাকে, তাহলে এই আজকে ভালো করে বুঝে নিলে কোথায় মাস্ট হবে।
আর অভ্যাস বোঝালে আমরা ইউজ টু দেবো। অভ্যাস কিন্তু অতীত অভ্যাস, রিমেম্বার ইট, নট প্রেজেন্ট আর ফিউচার। অতীত অভ্যাস বোঝালে আমরা ইউজ টু, এখানে কিন্তু ইউজ নয়, ইউজড, পাস্ট ফর্মে আছে ইউজড। আর অনুরোধ বোঝালে আমরা উড ব্যবহার করব। তাহলে এটাই ছিল আজকে মোডালের ক্লাস। আশা করি যে এই টোটাল মোডালটা একটুখানি যদি একবার মন দিয়ে দেখো, বোর্ডে পরিষ্কার লেখা আছে, ভালো করে দেখে নাও, যে এটা না বোঝার কোনো কারণ নেই। গ্রামার বই খুললে মনে রাখ একদম পাজেলড হয়ে যাবে, এত এক্সাম্পল এবং এত ডিটেলস বলা আছে, পাজেলড হয়ে যাবে। এই কথা মনে রাখো, তাহলে কিন্তু মোডালের সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারবে, আমি শিওর। যদি আমার আজকের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে অন্তত যেটুখানি পরিশ্রম করেছি, আমি চেষ্টা করেছি সকলের যাতে করে ভালো হয়, যারা আমার পরিচিত বা অপরিচিত। যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে আমার এই দীর্ঘদিন 22-23 বছরের অভিজ্ঞতা ক্লাসরুমের, সেটাকে আরও কীভাবে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তার জন্য আমি চেষ্টা করব। আমার ভিডিওটি দেখার জন্য বা ক্লাসটাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।